আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মিটফোর্ডের ঘটনা মূলত ব্যক্তিগত দখলদারিত্বের ঘটনা, এর সাথে রাজনীতির সম্পর্ক নেই। বিএনপির সহযোগী সংগঠনে যাদের নাম এসেছে তাদের বহিষ্কার করা হয়েছে। কাওলা বাজারে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মিটফোর্ডের গতকালের ঘটনা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, ওইখানে ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? মব শব্দটি ইদানিং বেশি শোনা যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত এক বছরে 200টির বেশি মব ভায়োলেন্সে নিহত হয়েছে 179 জন। অথচ আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা ও অভ্যুত্থানের পর মানুষের ক্ষোভের কারণে এমন অপরাধ বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মবের ভয়াবহতা এবং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সম্প্রতি জনমনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মব কি, মব ভায়োলেন্স কোনো অপরাধ কিনা, মব আর আন্দোলনের মধ্যে পার্থক্য কি? মূলত মব বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানে জড়ো হওয়া উচ্ছৃঙ্খল বা বিক্ষুব্ধ জনতাকে, আর এই উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নিয়ে সহিংসতা চালানো বা গণপিটুনিকেই বলা হয় মব ভায়োলেন্স। বিচারের একমাত্র ক্ষমতা হলো আদালতে, ইহজগতে আর পরজগতে বিচারের ক্ষমতা হলো মহান সৃষ্টিকর্তার। এর বাইরে তো কেউ বিচার করতে পারে না। আমাদের পেনাল কোডে এটা সুনির্দিষ্টভাবে মব লিঞ্চিং হিসেবে একটি অফেন্সই আছে। এই অফেন্স যদি কেউ করে, হি উইল বি পানিশড অ্যাকর্ডিং টু ল। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার 10ম এবং 11 অনুচ্ছেদ অনুযায়ী এটি মানবাধিকারের বড় ধরনের লঙ্ঘন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। আর সংবিধানের 27 অনুচ্ছেদ বলছে সব নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু কেন ঘটছে এমন আইন পরিপন্থী অপরাধ? এখন দেখা যাচ্ছে যে কিছু লোক তাদের প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করার জন্যই এই জোর করে এইসব মব ভায়োলেন্স করছে। এই মবক্রেসি বা মব, এটাকে আমাদের দেশে হিস্টোরিক্যালি দেখতে হবে। এটা অল অন এ সাডেন এখন তার প্রবণতা বেড়ে গেছে, ব্যাপারটা এরকম না। এটা যখন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স থাকে না, তখন অতি উৎসাহী লোকজন কোথাও কোথাও আইনকে নিজের হাতে তুলে নেয়। এটা সাপোর্টেড না। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনি হয়েছে 2024 সালে। মোট 201টি গণপিটুনির ঘটনায় 179 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 88 জন। এর আগে 2015 এবং 16 সালে সর্বোচ্চ গণপিটুনির ঘটনায় নিহত হয় 232 জন। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ফলে যে বিচার বিভাগ যে অকার্যকর হয়ে পড়েছিল এবং ল এনফোর্সিং এজেন্সির উপর মানুষের অনাস্থা, স্বৈরাচারী শাসনামলে পুলিশের নৈতিক অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেছে। অর্থাৎ পুলিশ এখন আগের মতো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এইটা উচ্ছৃঙ্খল জনগণ এই সুযোগটা কাজে লাগাচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন যে প্রেক্ষাপটে কিংবা যে কারণেই হোক না কেন মব সহিংসতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল মানুষের মাঝে, তা হচ্ছে পুরনো অন্যায় আর অসঙ্গতির পুনরাবৃত্তি আর নয়, রাষ্ট্রের সব স্তরে প্রতিষ্ঠিত হোক আইনের শাসন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি।
যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। ফেনীতে বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফুলগাজী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ফেনী সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু কিছু এলাকা। পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাঁধ ভাঙনে গত মঙ্গলবার থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। টেকসই বাঁধের আশ্বাস দেন উপদেষ্টা। বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার পানি তো নামতে শুরু করেছে, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ পারজানা, আপনি যেমনটি বলছিলেন গত 36 ঘন্টায় নোয়াখালীতে এবং ফেনী অঞ্চলে আর কোনো তীব্র বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হয়ে বর্তমানে যে এখন তীব্র তাপদাহ পড়ছে সূর্যের আলোকে, সেখানে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। তো আমি আপনাকে পিছনে দেখাতে পাচ্ছি যে পিছনে যে আপনার এখানে এক বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমনির সাথে সম্পৃক্ততা জেলা সদরের একটা পানি এখানে গিয়েছে, এইখানে নেমে কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি, সেটা হচ্ছে এখানে জলাবদ্ধতার মূল কারণটা হলো যে এখানে আপনার খালের দুই পাড়ে আপনার বড় বড় অট্টালিকা তৈরি করে জোরদার বাহিনী এখানে দখল করে রেখেছে। বিশেষ করে এখানে যে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে, মানুষ ক্ষোভ জানিয়েছে যে গাইড ওয়ালটি সড়কে জনবিরোধ করেছে, কিন্তু সেই হিসাবে তারা অপরিকল্পিতভাবে করার কারণে এখানে পানির প্রবাহমানটা অনেক কমে গেছে। তো তারা এই কথাই স্পষ্ট করে বলছে যে এখানে খাল উচ্ছেদ যদি হয় ভবিষ্যতে আর হয়তো নোয়াখালী অঞ্চল বৃহত্তর নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত না হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র বন্যা হওয়ার সম্ভাবনা কম। তো বর্তমানে পরিস্থিতি অনেক কমে গেছে এবং পানি অনেক নেমে গেছে, সেখানে বন্যার পরিস্থিতি উন্নতি বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমরা জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে গোসল করতে নেমে মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই, পাশাপাশি সৈকতে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্কতার আওতায় আনা যাচ্ছে না। তাই গোসল করতে নেমে পর্যটকদের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। ইট পাথরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে দেশ বিদেশের হাজারো ভ্রমণপিপাসু এখানে বেড়াতে আসেন। তাই সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই সৈকত। কিন্তু 120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে মাত্র 3 কিলোমিটার এলাকায় লাইফগার্ড কর্মী থাকলেও তাদের সংখ্যা হাতে গোনা। তাই সৈকতে গোসল করার দিক নির্দেশনা ও নিয়ম অমান্য করায় সাগরে ডুবে পর্যটক মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। মাইকিং করতেছে, মানুষ শুনছে না, আনন্দের সাথে মানে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে। তাদের সেফটি মেনটেন করা উচিত। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও রেস্কিউ করার জন্য যে লাইফগার্ডগুলো আছে তাদের প্রয়োজন মানে অনেক জরুরি আর কি। কক্সবাজারের সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে 2014 সালে সিসেফ প্রজেক্ট চালু করে দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ নামের একটি সংগঠন। এই প্রকল্পের মাধ্যমে সৈকতের জনপ্রিয় 3টি পয়েন্টে 27 জন প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী পর্যটকদের সেবা দিয়ে আসছে। নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট না থাকাতে আমাদের এই বিচে যে কোনো পয়েন্টে কিন্তু মানুষ বিচে নেমে যায়। তো আমরা এখানে জেলা প্রশাসনের পক্ষ হতে, আমাদের লাইফগার্ড সার্ভিসের পক্ষ হতে এবং টুরিস্ট পুলিশ হতে আমরা নিয়মিত কিন্তু এন্ট্রি পয়েন্টগুলোতে যেখানে মানুষ পানিতে নামে ওই জায়গাগুলোতে আমরা সেফটি মেসেজগুলো দিয়ে থাকি। সংস্থাটির দেয়া তথ্য মতে 2015 সাল থেকে চলতি বছরের 8 জুলাই পর্যন্ত 65 জন পর্যটক সাগরে ডুবে মারা গেছে। এ সময় লাইফগার্ড কর্মীরা 795 পর্যটককে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখন সময় এসেছে আসলে অন্তত 10টি বা 12টি পয়েন্টে লাইফগার্ড সেবাকে নিশ্চিত করা, কারণ পর্যটকরা বিভিন্ন জায়গায় তারা নামতে চাচ্ছে, এসেই ওনারা কোনো নির্দেশনা পাচ্ছেন না, ওনারা বিচে নেমে যাচ্ছেন, নামার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। গত 8 জুলাই এই সমুদ্র সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাব ও আসিফ আহমেদের। এখনও হদিস মেলেনি আরেক শিক্ষার্থী অরিত্র হাসানের। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সচেতনতা বেশি জরুরি, পাশাপাশি লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মানাও জরুরি বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।